E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের এই যে বায়োলজি ক্লাসের মধ্যে আমরা ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম সম্পর্কে পড়ব এবং ক্লাসিফিকেশনের পরে যে প্রথম পর্বটা পাবো দ্যাট ইজ পর্ব ফাইলাম পরিফেরা, যেটা সেই পরিফেরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা ডিটেলসে পড়ে নেব। ঠিক আছে, তাহলে শুরু করার আগে আমরা কিছু জেনে নিই যে আমরা সবাই জানি যে ইন দ্য ইয়ার 1969-এ গ্রেট আমেরিকান ট্যাক্সোনমিস্ট উনি যে 5 কিংডম ক্লাসিফিকেশনটা দিয়েছিলেন, প্রথম 5 কিংডম ক্লাসিফিকেশনটা দিয়েছিলেন, সেই 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে সবচেয়ে উঁচুর যে কিংডমটা রয়েছে সেই কিংডমটার নাম হচ্ছে কিংডম অ্যানিম্যাল বা অ্যানিম্যাল কিংডম বা কিংডম অ্যানিমেলিয়া বলে থাকি আমরা। ঠিক আছে, তাহলে সেই কিংডম অ্যানিমেলিয়াকে এবার আমরা কি করব, কিছু কমন ফান্ডামেন্টাল ফিচার্সের উপর ডিপেন্ড করে আমরা সেগুলোকে ক্লাসিফাই করব। তাহলে সেই কমন ফান্ডামেন্টাল ফিচার্সগুলোকে আমরা স্লাইডের মাধ্যমে আমরা দেখে নেব। ঠিক আছে, এবার দেখো স্লাইডটাকে দেখো। বেসিস অফ ক্লাসিফিকেশন বেসড অন কমন ফান্ডামেন্টাল ফিচার্স, প্রথমেই হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে অ্যাকর্ডিং টু লেভেল অফ অর্গানাইজেশন আমরা অ্যানিম্যাল কিংডমকে কটা গ্রুপে করতে পারি? 3টা গ্রুপে। একটা হচ্ছে সেলুলার লেভেল, আরেকটা হচ্ছে টিস্যু লেভেল, আর আরেকটা হচ্ছে 3য় নম্বর হচ্ছে অর্গান লেভেল। তাহলে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন বলতে কি বোঝায়? ঠিক আছে, প্রথমে আমরা এটা পড়ব। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে আমরা শুধু কোষ দেখতে পাবো। ঠিক আছে, শুধু কোষ দেখতে পারবো, সেখানে কোনো কোষগুলো টিস্যু ফর্মেশন করবে না এবং অঙ্গ ফর্মেশন করবে না বা অর্গান সিস্টেম তৈরি হবে না, সেই গ্রুপের প্রাণীদেরকে আমরা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে রাখতে পারবো। ঠিক আছে, এক্সাম্পল এখানে দেওয়া আছে ফাইলাম পরিফেরা। এবার দ্বিতীয় দেখো টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশনের মানে হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে আমরা কোষগুলো আরেকটু উন্নত হয়ে বা আরেকটু অ্যাডভান্স ফর্ম নিয়ে, কমপ্লেক্স ফর্ম নিয়ে যখন টিস্যু ফর্ম করে নেবে বা কলা সিস্টেম বা কলাতন্ত্র তৈরি করে নেবে, সেই রকম গ্রুপের অ্যানিমেলসকে আমরা একটা ক্যাটাগরিতে রাখতে পারি যার নাম হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। ঠিক আছে, এবার থার্ড পয়েন্টে আসা যাক। থার্ড পয়েন্ট হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। দেখো ক্রমে ক্রমে এগুলোতে স্টেপ ওয়াইজ কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে বা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো অর্গান লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে আমরা দেখতে পাই যে প্রাণীদের ক্ষেত্রে অর্গান তৈরি হয়ে গেছে বা অঙ্গ তৈরি হয়ে গেছে বা অঙ্গতন্ত্র তৈরি হয়ে গেছে, সেই রকম প্রাণীদেরকে আমরা একটা গ্রুপে ফেলতে পারি যার নাম হচ্ছে কি অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে লেভেল অফ অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে আমরা অ্যানিম্যাল কিংডমকে ক্লাসিফাই করতে পারি।
এই গেল প্রথম পয়েন্টটা। এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে নোট করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট আছে বডি সিমেট্রি। তাহলে প্রথমে আসা যাক বডি সিমেট্রি কথার মানে কি। বডি সিমেট্রি হচ্ছে, সিমেট্রি মিনস সিমিলারিটি। যখন কোনো প্রাণীকে আমরা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যদি হাফভাবে ডিভাইড করি, তাহলে সেই ডিভিশনের পর যে হাফ দুটো ডিভিশন পাবো, সেই ডিভিশনের মধ্যে যদি সেম কন্টেন্টস আমরা দেখতে পাই বা সেম যদি হয়ে থাকে, সেই ধরনের বডি সিমেট্রিকে আমরা বাইলেটারাল সিমেট্রি বলে থাকি। এক্সাম্পল হিউম্যান বিংসের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, কেঁচু দেখতে পারবে, আর্থ্রোপোড, আরশোলা, অনেক ধরনের প্রাণী থাকে যাদের তুমি সেন্ট্রাল বরাবর যদি ডিভাইড করো, লেফট পোর্শনে যা পাবে রাইট পোর্শনেও তাই পাবে, ঠিক আছে। এই ধরনের বডি সিমেট্রিকে বলা হয় যে লাস্টেরটা বাইলেটারাল সিমেট্রি। আর কিছু অংশের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যদি আমরা বিভাজন করে থাকি, তাহলে সেই বিভাজন সেন্ট্রাল অ্যাক্সিস পয়েন্ট দিয়ে আমরা টাচ করে বিভাজন করলাম, তো এরপরে যে কোনো দিক থেকে সেন্ট্রাল অ্যাক্সিসটা টাচ করে আমরা যখন বিভাজন করতে থাকি, তখন যে বিভাজনটা পাবো আমরা, ডিভিশনের পরে যে অংশটা পাবো, সেই অংশটা লেফট পোর্শন বা রাইট পোর্শন যেতে দুটো অংশটা হবে সমান হবে। সেই ধরনের বডি সিমেট্রিকে আমরা বলে থাকি রেডিয়াল বডি সিমেট্রি। এক্সাম্পল এখানে দেওয়া আছে স্টারফিশ, তোমরা জানো সবাই, হয়তো বা দেখেছো। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রথম যেটা অ্যাসিমেট্রিক্যাল বডি। যে ধরনের প্রাণীর ক্ষেত্রে আমরা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর রেখে যদি বিভাজন করি, তাহলে কোনো সিমেট্রি আমরা দেখতে পাবো না, ঠিক আছে। এই ধরনের বডি সিমেট্রিকে আমরা বলে থাকি আসিমেট্রিক্যাল বডি, ঠিক আছে। এক্সাম্পল এখানে দেওয়া আছে স্পঞ্জের। নেক্সট পয়েন্টটা দেখো। আচ্ছা, আমরা সিস্টেমেটিক যদি করতে যাই, তাহলে থার্ড পয়েন্টটা হবে এমব্রায়োনিক লেয়ার, ভ্রূণের স্তর, ঠিক আছে। আমি এইখানে ইংলিশ টার্মগুলো বেশিরভাগ ইউজ করছি, কারণ ভবিষ্যতে তোমরা যখন জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য বসবে, তখন এই টার্মসগুলিই লাগবে। তোমাদের বাংলা টার্মসটার সাথে সাথে তোমরা এই ইংলিশ টার্মসগুলো শিখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এমব্রায়োনিক লেয়ার বা ভ্রূণের স্তর। অনেক প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে ভ্রূণ যখন তৈরি হয়, দুটো ধরনের স্তর তৈরি হয়। একটা হচ্ছে বহিঃস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর, ঠিক আছে। বহিঃস্তরকে আমরা ইংলিশে বলবো অ্যাক্টোডার্ম, আর অন্তঃস্তরকে বলবো আমরা এন্ডোডার্ম। যে প্রাণীদের ভ্রূণের স্তর এই দুটো লেয়ার দিয়ে তৈরি হবে, সেই ধরনের প্রাণীকে আমরা কি বলতে পারি, এখানে লেখা আছে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। ডিপ্লো কথার অর্থ হচ্ছে দুটো, ঠিক আছে, আর ব্লাস্টিক হচ্ছে লেয়ার, জার্মিনাল লেয়ার, যার জন্য বলা হয় ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। তাহলে এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো সেলোন্টেরেট বা নিডারিয়ান, ঠিক আছে। তাহলে কিছু সংখ্যক প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে ওদের যে ভ্রূণের স্তর হয়, এই ভ্রূণের স্তর দুটো জায়গাতে কটা হয়, তিনটে হয়। যেরকম আমি যদি একে দেখাই, তাহলে দেখো এটা হবে এন্ডোডার্ম, আর বাইরে যে লেয়ারটা থাকবে এটা হবে অ্যাক্টোডার্ম। বুঝতে পারছো? তাহলে যাদের ক্ষেত্রে এই দুটো লেয়ার থাকবে ডিপ্লোব্লাস্টিক, আর যাদের ক্ষেত্রে মাঝখানে আরেকটা লেয়ার প্রেজেন্ট থাকবে তাকে বলা হবে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, ঠিক আছে। আর মাঝখানে সেই লেয়ারটার নাম হবে কি, মেসোডার্মাল লেয়ার, মেসোডার্ম। আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভ্রূণের স্তরের উপর ডিপেন্ড করে আমরা অ্যানিম্যাল কিংডমকে ক্লাসিফাই করতে পারি কটা গ্রুপে। একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল, আর একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল। এবার নেক্সট পয়েন্ট আরেকটা হচ্ছে বডি ক্যাভিটি বা সিলুম। এবার প্রথমে আসা যায় সিলুম কি। সিলুম হচ্ছে এক ধরনের গহ্বর যা উৎপত্তি হয় কোথা থেকে, এই যে মেসোডার্ম লেয়ার আমি আঁকলাম, সেই মেসোডার্ম লেয়ার থেকে উৎপত্তি হবে ওই দেহগহ্বরটা। আর উৎপত্তি হওয়ার পর, গহ্বর তৈরি হওয়ার পর, গহ্বরের চারিদিকে বা এই যে বডি ক্যাভিটির চারিদিকে মেসোডার্ম লেয়ার দিয়ে কভার থাকবে বা আবৃত থাকবে, ঠিক আছে। এই ধরনের বডি ক্যাভিটিকে আমরা কি বলবো, সিলুম, ঠিক আছে। তাহলে এই সিলুমেট অ্যানিমেল যাদের ক্ষেত্রে এই ধরনের বডি ক্যাভিটি থাকবে তাদেরকে আমরা সিলুমেট বলবো, যাদের ক্ষেত্রে নেই
আসিলোমেট বল, ঠিক আছে। আর মাছ, হ্যাঁ বলো। যে কোনো ধরনের দেহকোপরকে কি আমরা প্রকৃত দেহকোপর বলতে পারি? না, যে কোনো ধরনের বডি ক্যাভিটিকে আমরা ট্রু সিলম বলতে পারি না, কারণ একটা শর্ত আছে, ওই বডি ক্যাভিটি যদি মেসোডার্ম দিয়ে আবৃত থাকে তখনই আমরা সেটাকে এই ট্রু সিলম বলতে পারবো। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আরেকটা আছে, আরেক ধরনের অ্যানিম্যাল যেখানে আমরা ট্রু সিলুমও পাবো না এবং আসিলুমেটও বলতে পারবো না, ঠিক আছে। সেই ধরনের ফাইলাম হচ্ছে, সেই ধরনের গ্রুপ অ্যানিম্যাল হচ্ছে বা সিডোসিলুমেট বা ফলস সিলুমেট, যাকে আমরা বলে থাকি। তাহলে ফলস সিলুমেট জিনিসটা কি? গব্বর, দেহের মধ্যে গব্বর থাকবে, নো ডাউট, ঠিক আছে, বডি ক্যাভিটি থাকবে, বাট সেই বডি ক্যাভিটিটা ছোট ছোট পাউচ লাইক স্ট্রাকচার হয়ে স্কেটার থাকবে। কোনখানে আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, এটা সবার হয়ে গেছে তো? দেখো ফলস সিলুমটা দেখতে কীরকম হয়, এই থাকে, ভিতরে অ্যান্ডোডার্ম থাকে, এটা অ্যাক্টোডার্ম থাকে, আমি আর এটা লিখলাম না। মাঝখানে যে মেসোডার্ম থেকে এই ছোট ছোট পাউচ লাইক স্ট্রাকচার যেটা স্কেটার হয়ে মিডল লেয়ারের মধ্যে বা মিডল ক্যাভিটির মধ্যে থাকবে। এই ছোট ছোট পাউচ লাইক ক্যাভিটিকে আমরা কি বলবো? ফলস সিলুম বা সিডোসিলুম। একমাত্র ফাইলাম অ্যাসকেলমেন্থিসের মধ্যেই পাওয়া যায়। পরের পয়েন্টটা হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশনের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি অ্যানিমেল কিংডমকে। সেগমেন্টেশন বলতে দেখো, কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইন্টারনালি এবং এক্সটার্নালি, ভিতর দিক থেকেও এবং বাইরের দিক থেকেও সেগমেন্টেশন দেখা যায়। আর কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় শুধু বাইরে সেগমেন্টেশন। যাদের ভিতরে এবং বাইরে দেখা যায় এরকম প্রাণী হচ্ছে কেঁচো। তোমরা দেখেছো কেঁচোকে কোনোদিন? তাহলে বডি সেগমেন্টেশনের উপরও ডিপেন্ড করে আমরা অ্যানিমেলকে ক্লাসিফাই করতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে নটোকর্ড। নটোকর্ড হচ্ছে কি? ডরসাল টিউবুলার রড লাইক স্ট্রাকচার, টিউবুলার রড লাইক স্ট্রাকচার, যেটা উৎপত্তি হয় কোথা থেকে? আমি 3টা স্তর এঁকেছিলাম না, ব্রুনের যে স্তরগুলো, মেসোডার্ম, অ্যাক্টোডার্ম অ্যান্ড অ্যান্ডোডার্ম। তাহলে এই নটোকর্ডটা হচ্ছে অ্যান্ডোডার্ম, মানে মাঝখানে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা থেকে উৎপত্তি হবে, ঠিক আছে। এইখান থেকে মেসোডার্ম, এই মেসোডার্ম থেকে তৈরি হবে নটোকর্ড। রড লাইক স্ট্রাকচার, যে প্রাণীদের ক্ষেত্রে এই রড লাইক স্ট্রাকচারটা থাকবে, ঠিক আছে, জীবনচক্রের মধ্যে লার্ভাল স্টেজও থাকতে পারে বা পুরা লাইফ লং পারসিস্ট করতে পারে, সেরকম প্রাণীদেরকে আমরা বলবো কর্ডাটা, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। আর যে প্রাণীদের ক্ষেত্রে সেই নটোকর্ডটা থাকবে না, সেই প্রাণীদেরকে আমরা একটা নাম দিতে পারি বা বলতে পারি নন কর্ডাটা, ঠিক আছে। তাহলে নন কর্ডাটার মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে পরিফেরা থেকে শুরু করে ফাইলাম ইকাইনোডার্মাটা পর্যন্ত পুরো অ্যানিমেলসই নন কর্ডাটার আন্ডারে পড়ে। এইবার আমরা পড়ব নন কর্ডাটার মধ্যে যে প্রথম পর্বটা আমরা পাচ্ছি, সেই প্রথম পর্বটার নাম হচ্ছে পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। এই পরিফেরা বা ছিদ্রাল প্রাণী দেখতে কী রকম হয় আর ওদের জেনারেল যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা একে একে পড়ব, ঠিক আছে। এবার দেখো নর্মাল যে ছিদ্রাল প্রাণী, প্রথম পর্ব আমরা দেখলাম কি পরিফেরা, ঠিক আছে। তাহলে পরিফেরার মধ্যে দেখো কমনলি দেখতে কী রকম হয়, দেখো ছবিটা দেখতে পাচ্ছ ক্লিয়ার? দেখো আরেকটা ছবি দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে, পরিষ্কার। তাহলে পরিফেরা ফাইলাম পরিফেরাকে আমরা শুরু করি।
ফাইলাম পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বা পোর্স বিয়ারিং অ্যানিমালস। তাহলে এই ফাইলামের মধ্যে যে প্রাণীদেরকে আমরা কেন পোর্স বিয়ারিং বলি, কারণ এই ফাইলাম বা পরিফেরার মধ্যে যত ধরনের প্রাণী আমরা দেখব সবগুলোর গায়ে সারা দেহে কি থাকবে, ছোট ছোট অসংখ্য ছিদ্র থাকবে, যে ছিদ্রের নামটাকে বলবো আমরা কি অস্টিয়া। ঠিক আছে, আমি একে পরে দেখাবো, স্লাইডেও কিছুটা দেখাবো। ঠিক আছে, তাহলে এই যে নর্মালি আমরা দেখালাম, এই যে পরিফেরা দেখতে সাধারণত এরকম হয়, ওদেরকে আমরা আরেকটা নাম দিয়েও বলে থাকি ছিদ্রাল প্রাণী। কেন ছিদ্রাল প্রাণী বলে? কারণ অসংখ্য ওদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। ঠিক আছে, তাই আমরা ছিদ্রাল প্রাণী বলি। ঠিক আছে, তাহলে প্রথম জেনারেল ক্যারেক্টার যদি আমরা দেখি, পোর্স বিয়ারিং অ্যানিমেল। দ্বিতীয় ওদের জেনারেল ক্যারেক্টার বা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা দেখি, ওরা মোস্টলি মেরাইন থাকে বা সামুদ্রিক থাকে। ওরা নর্মালি সামুদ্রিক থাকে বা মেরাইন থাকে। 3 নম্বর ক্যারেক্টার আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে ওদের ক্ষেত্রে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, যেটা আমরা প্রথম দিকে পড়েছিলাম। সেলুলার লেভেল অফ এবার দেখো, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন যেটা আমরা আগেও পড়েছিলাম এবং এখন আমি আবার বলে দিচ্ছি যে এই প্রাণীদের ক্ষেত্রে কোনো অঙ্গ আমরা দেখতে পাবো না, কোনো অঙ্গতন্ত্র আমরা দেখতে পারবো না। তাহলে সেল মানে ওদের শরীরটা পুরো সেল দিয়েই গঠিত। অনেক ধরনের সেল হতে পারে, ঠিক আছে, মাল্টি সেলুলার হতে পারে, কিন্তু কোনো অঙ্গ তৈরি হবে না বা কোনো কলাতন্ত্র তৈরি হবে না। তার জন্য এই ধরনের প্রাণীকে আমরা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে রাখি। ঠিক আছে, আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখছি, সেটা হচ্ছে ওয়াটার ক্যানেল সিস্টেম। এই পর্বের মধ্যে এক ধরনের সিস্টেম, ইম্পর্টেন্ট সিস্টেম পাওয়া যায়, যার নাম হচ্ছে কি ওয়াটার ক্যানেল সিস্টেম। ঠিক আছে, তাহলে এই ওয়াটার ক্যানেল সিস্টেমটা কি সেটা আমরা স্লাইডের মাধ্যমে দেখে নেব এবং কিছু অংশ আমি বোর্ডেও আঁকবো। ঠিক আছে, এবার দেখো, আমি যদি এই পরিফেরা প্রাণীদেরকে কি ক্রস সেকশন করি, তাহলে সে দেখতে কীরকম হয়। দেখো, এটা তো আমি ইয়েটা দেখালাম, এই দেখো, আমি আগেই বলেছিলাম ওদের গায়ে অসংখ্য কি থাকে, ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্রের নাম হবে কি, এই দেখো এইখানে আমি এই যে এই ছিদ্রের নাম হবে কি অস্টিয়া। ঠিক আছে, তাহলে এই ছিদ্রটা দিয়ে, এই পোর্সটা দিয়ে জল ঢুকবে, জল ঢুকে এই যে খালি অংশটা দেখতে পাচ্ছ, এই যে খালি এই অংশটাকে বলবো আমরা কি স্পঞ্জিওসিস। ঠিক আছে, আর বাইরে বেরোনোর রাস্তায় একটা সেন্ট্রালি প্লেস একটা ইয়ে থাকে, ওপেন থাকে, সেই ওপেনটাকে আমরা বলবো কি অস্কিউলাম। দেখতে কিছুটা এটা হবে অস্টিয়া, যেটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা হবে স্পঞ্জোসেল যেটা আছে, আর এই পোর্শনটা হবে অস্কিউলাম। ঠিক আছে, তাহলে ওয়াটার ক্যানাল সিস্টেম হচ্ছে এই অস্টিয়া দিয়ে জলটা ঢুকবে, কিছুক্ষণের জন্য এই স্পঞ্জোসেলের মধ্যে থেকে যাবে, এরপরে বেরিয়ে যাবে কোন পদ্ধতি, অস্কিউলাম দিয়ে। এইভাবে এই যে সার্কুলেশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তার জন্য এদেরকে বলা হয় জলনালী তন্ত্র। ঠিক আছে, কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতে থাকবে এবং এই প্রসেসটার মাধ্যমেই ওরা কিন্তু রেচন ক্রিয়া, তারপরে ডাইজেশন, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, মানে যত ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি এই ওয়াটার ক্যানেল সিস্টেম দিয়ে কিন্তু ওরা কমপ্লিট করে নিচ্ছে। তাহলে এবার দেখো, যদি আমরা এই পোর্শনটাকে ম্যাগনিফাই করে দেখি, ঠিক আছে, এই অংশটা আমি শুধু আঁকবো, এই অংশটাকে যদি আমরা ম্যাগনিফাই করে দেখি, তাহলে কি ধরনের কোষ আমরা দেখতে পারবো, প্রত্যেকটা কোষের কাজ কি সেগুলো আমরা পরবর্তী এবার দেখব। এখানে যে কোষটা দেখা যাচ্ছে, ফ্ল্যাটেন কোষ যেটা, এটার নাম হচ্ছে পিনাকোসাইট। এই ফ্ল্যাটেন কোষের নাম হচ্ছে কি পিনাকোসাইট।
ঠিক আছে। ভিতরে এই যে এই ফাফা জায়গাটা থাকে, এই জায়গাটা মেসেনকাইমাল সেল থাকে, ঠিক আছে। এই সেলের মধ্যে, এই অংশটার মধ্যে এক ধরনের ইম্পর্টেন্ট কোষ পাওয়া যায় যাকে বলা হয় অ্যামিবোসাইট কোষ। আমি একে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এটার নাম হচ্ছে কি অ্যামিবোসাইট কোষ, ঠিক আছে। আর সরি, এই পোর্শনটা আমি এভাবে একটু রেকটিফাই করে নাও। ডায়াগ্রামটা আমি বড় করে আছে, পেনাকোসাইট থাকবে এই জায়গাটা, এই পোর্শনটা একটু রেকটিফাই করে নাও, বড় করে রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা হবে পেনাকোসাইট। আর ভিতরে যে স্পঞ্জোসিল, মাঝখানে এই গহ্বরটাকে কি বলবো আমরা আগে বলেছিলাম? স্পঞ্জোসিল, ঠিক আছে। তাহলে এই স্পঞ্জোসিলের ভিতরে বা এই আবরণে থাকবে এক ধরনের কোষ যা দেখতে এরকম হয়, ঠিক আছে। এরকম অসংখ্য কোষ থাকবে, ঠিক আছে। এই কোষের নাম হবে কি কোয়ানোসাইট কোষ। এই কোষের নাম কি হবে? কোয়ানোসাইট। কোয়ানোসাইট কোষ। তাহলে এখানে আমরা 3 ধরনের ইম্পর্টেন্ট কোষ পেলাম। ভিতরের দিকে যে এই দেখো ফ্ল্যাজেলা, সামনের দিক থেকে একটা হিয়ারি লাইক প্রজেকশন আছে, এই কোষটাকে আমরা বলবো পুরোটাকে বলবো কি কোয়ানোসাইট, ঠিক আছে। মাঝখানে এক ধরনের কোষ দেখা যায় ইরেগুলার শেপ, যেটাকে আমরা বলতে পারি অ্যামিবোসাইট কোষ, ঠিক আছে। আর বাইরের দিকে যে এক্সটার্নাল ডার্মাল লেয়ারের মধ্যে যে থাকবে এটার নাম হচ্ছে পেনাকোসাইট। তাহলে প্রত্যেকটা কোষে কিন্তু এখানে নিজস্ব ভাইটাল রোল প্লে করছে। কোয়ানোসাইট কোষের কাজ হচ্ছে যখন জলটা ঢুকবে অস্টিয়া দিয়ে, ঠিক আছে, অস্টিয়া দিয়ে যখন জলটা ঢুকে এসে এই ফ্ল্যাজেলের পাশে যখন আসবে, এই কোয়ানোসাইট কোষ কি করবে? জলের কারেন্টটাকে কন্ট্রোল করবে। আর জলের মধ্যে যে ফুড পার্টিকেলসগুলো থাকবে সেগুলোকে, এই পোর্শনটাকে কলার সেল আমরা বলে থাকি, এই কলার সেল কি করবে? অ্যাবজর্ব করে নেবে। তাহলে অক্সিজেন, জলের মধ্যে ওদের যে অক্সিজেন ওদেরও তো দরকার হয় বেঁচে থাকার জন্য, সেই অক্সিজেনগুলো কিন্তু এই কোয়ানোসাইট কোষ অ্যাবজর্ব করে নিয়েছে এই কলার সেলের মাধ্যমে, ঠিক আছে। এতটা পরিষ্কার? তাহলে দ্বিতীয় যে কোষটা আছে সেই কোষটার নাম হচ্ছে কি অ্যামিবোসাইট সেল। তাহলে এই অ্যামিবোসাইট সেলের কাজ হচ্ছে যে সে রিজার্ভ ফুড স্টোর করে রাখে, ঠিক আছে। আর লাস্টের যে পেনাকোসাইট কোষ দেহের আবরণ হিসাবে কাজ করে নিয়েছে। এই দেখলাম আমরা ওয়াটার ক্যানেল সিস্টেম। এইবার আসো, তাহলে ওয়াটার ক্যানেল সিস্টেম আছে, ওরা উভয়লিঙ্গ থাকে, ওদের আরেকটা সাধারণ বৈশিষ্ট্য থাকে উভয়লিঙ্গ বা হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট মানে যে প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফিমেল সেক্স অর্গান এবং মেল সেক্স অর্গান দুটোই থাকে, ঠিক আছে, সেরকম প্রাণীদেরকে আমরা হার্মাফ্রোডাইট বলবো। তাহলে পরিফেরাও হচ্ছে হার্মাফ্রোডাইট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে যে ওদের ক্ষেত্রে আমরা ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখব, ঠিক আছে। ওদের ক্ষেত্রে আমরা কি দেখব? ইন্টারনাল আচ্ছা, ওদের রিপ্রোডাকশন 2 ধরনের হতে পারে, ঠিক আছে। এক হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন, আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা যৌন জনন, দুটোই হতে পারে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাও লিখে নাও। both asexual mode of reproduction দেখা যায়, presence of asexual mode of reproduction and sexual mode of reproduction, দুটোই দেখা যায়, ঠিক আছে। ওদের ক্ষেত্রে এক ধরনের লার্ভাল দেখা যায়, যে লার্ভালটার নাম হচ্ছে অ্যামফিব্লাস্টোলা। আমি এদিকে লিখি, তাহলে এই আমরা পড়লাম পরিফেরার পর্বের সাধারণ বা জেনারেল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, তোমরা বুঝলে তো। এবার আমাকে একজন উত্তর দাও তো, অস্টিয়া কাকে বলে?
ছিদ্রাল প্রাণীদের সমগ্র দেহে ছোট ছোট অসংখ্য ছিদ্র দেখা যায়, সেই ছিদ্রগুলিকে অস্ট্রিয়া বলা হয়। গুড। যে প্রাণীদের ক্ষেত্রে আমরা নোটোকোড দেখতে পারবো না সেই প্রাণীদেরকে আমরা কি বলবো? তুমি বললো নন কর্ডাটা। একটা এক্সাম্পল দিয়ে দাও। কেঁচু। ভেরি গুড। তাহলে আমরা আজকে এইটুকুনি পড়লাম। পরবর্তী ক্লাসে পরে যে পর্বটা আসবে পর্ব নিডেরিয়া, সেই পর্ব নিডেরিয়া জেনারেল ক্যারেক্টার আবার আমরা পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। তোমরা জানো যে কোনো বাস্তব সংখ্যা একটা বিশেষ ধর্ম আছে। সেটা কি? সেটা হলো যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সর্বদা অঋণাত্মক হয়।